আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো। আমরা শুরু করছি আমাদের আজকের একটা নতুন আয়োজন, যেখানকার মধ্যে যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমাদের সাথে সেই ধারাবাহিকতায় আজকে প্রথম মেয়ে আমাদের সাথে সবার আগে জয়েন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মেরিট পজিশন এবং ভালো মেরিট পজিশন, টপ মেরিট পজিশন প্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করে শিক্ষার্থীদের মধ্যে অন্যতম আমিরুল। আমি প্রথমে হচ্ছে তার সাথে কাছে চলে যাব। তার চলে যাওয়ার আগে আমি একটু কমেন্টে দেখে নিতে চাচ্ছি, আমার মোবাইল কোথায়, কমেন্ট একটু দেখে নিতে চাচ্ছি সবাইকে, আমাদেরকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আজকের আলোচনা আমাদের জন্য একটু খুবই ইফেক্টিভ হবে, কারণ এইটি করে হচ্ছে যারা অনেক শিক্ষার্থী যারা আছো, যারা হচ্ছে এখন থেকেই অ্যাডমিশনের কথা চিন্তা ভাবনা করছো, তো সেই সকল শিক্ষার্থীরাদের জন্য ওই আজকের এই আলোচনাটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এতে করে অনেক শিক্ষার্থী যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল অবস্থায় সমস্যা রয়েছে, যাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সমস্যার পাশাপাশি যাদের বিভিন্ন জায়গায় কোচিং করা যাদের জন্য খুবই টাফ হয়ে যায়, তাদের জন্য আমাদের আজকের আলোচনাটা খুবই ইফেক্টিভ হবে। আমিরুল, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আমিরুল? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার পরিচয় এবং হচ্ছে তোমার মেরিট পজিশন গুলো তুমি একটু যদি বলতে, তাহলে মনে হয় শিক্ষার্থীরা বুঝতো যে আমরা আজকে কাদের সাথে আলোচনা করতেছি বা কার সাথে। তোমার সবগুলো যেখানে যেখানে পরীক্ষা দিয়েছো সবগুলো তুমি আলোচনা বলতে পারো। আচ্ছা স্যার। স্যার তাহলে শুরু করি। স্যার হ্যাঁ, আমার নাম শিওর। হচ্ছে আমিরুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। আর আমি তারাকান্ত উপজেলা, হ্যাঁ। আর আমি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 19তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 26তম, আর গুচ্ছ বি ইউনিটে 8ম। আচ্ছা, তুমি তো মূলত এই তিনটা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলেছো এবং তিনটা বিশ্ববিদ্যালয়েতেই তুমি টপ পজিশন করেছো। এতে করে সবার আগে হ্যাঁ, তোমাদের রেজাল্ট দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তাই তো? তারপরে হচ্ছে ঢাকা হ্যাঁ, হ্যাঁ। বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে গুচ্ছ। আচ্ছা, তো প্রথম বিষয়টা হচ্ছে তোমার যেই মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 26তম হয়েছ, এতে করে হচ্ছে প্রথম রেজাল্ট পেয়ে মানে টপ পজিশনের মধ্যে আছো এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 19তম হয়েছ, সেখানেও টপ পজিশন, এবং পরবর্তীতে সর্বশেষ শেষে গুচ্ছ পরীক্ষা দিলা, যেটা কয়েকদিন আগে পরীক্ষা হলো। তো এই ক্ষেত্রে প্রথম রেজাল্ট পেয়ে তোমার কিরকম অনুভূতি হয়েছিল? যদিও এটা অনেকদিন আগের কথা, তারপরে হ্যাঁ। অনুভূতিটা এই মুহূর্তে প্রকাশ করাটা কেমন যেন। আচ্ছা, আমি তোমাকে অন্যভাবে একটু বলি, হ্যাঁ। এক্ষেত্রে হচ্ছে তুমি বলতে পারো তোমাদের তারাকান্দার ল্যাঙ্গুয়েজে, তুমি বলতে পারো, দেখি তারাকান্দার ল্যাঙ্গুয়েজটা আমি একটু জেনে নিতে পারবো তাহলে। বা ময়মনসিংহের না, ল্যাঙ্গুয়েজে। অসুবিধা নেই স্যার। তো আসলে স্যার মানে যখন এই জাহাঙ্গীরনগরের রেজাল্ট দিছিল তখন আমি ঢাকায় ছিলাম আর কি, আম্মুর সাথে আম্মুরই নিয়েছিলাম। তো আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ওইটা তেমন ভাবে এফেক্ট ফেলে নাই। তো মানে জাহাঙ্গীরনগরের রেজাল্টটা আসলে আমিও কল্পনা করি না এতটা ভালো হবে, কারণ জাহাঙ্গীরনগরের জন্য কোনো অপশন নেই তো। তো আচ্ছা, আচ্ছা। ওইটা আসলে ঢাকার প্রিপারেশন দিয়ে হয়ে গেছিল। আচ্ছা, তার মানে আরেকটা আমি শেষে আরেকটা জিনিস প্রশ্ন করব, সেটা পরবর্তীতে। এই বিষয়টা আমি যেহেতু তুমি বলছো ঢাকার প্রিপারেশন দিয়ে অন্যগুলো হয়েছে, এটা একটু মাথায় রেখে আমরা নেক্সট সামনে একটু আগাবো। আচ্ছা, তো খ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট রেজাল্ট দিয়ে হচ্ছে সবার আগে তুমি কাকে জানাইছিলা? আসলে ওই দিন তো মানে ওয়ার্কিং ডে ছিল, তো আম্মুরে পাই নাই, তারপর নানারে কল দিয়ে রেজাল্ট বলছিলাম। আচ্ছা, আমি আসলে রেজাল্ট নানার পেয়ে বাড়িতে তোমার থাকি তো। কাছে, রেজাল্ট পেয়ে সবার কেমন অনুভূতি ছিল? সবারই মানে অনেক হাই এক্সপেকটেশন ছিল। এই অনেক আগে থেকে ভালো রেজাল্ট করতাম। তো আমি অনেক হ্যাপি ছিলাম, মানে আমার ড্রিম ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 50-তে থাকা। তো ওই দিনকে আসলে বুঝতে পারলাম যে রিয়াল হ্যাপিটা মানে হ্যাপিনেসটা কেমন হয়। তো আসলে অনেক মানে খুশি ছিলাম। আচ্ছা, তোমার রেজাল্ট শুনে তোমার আব্বু আম্মু, আহ, বিশেষ করে তোমার আম্মু আম্মু হচ্ছে কিরকম এক্সপেকটেশন বা কিরকম কথাবার্তা বলেছিল, বা তার হ্যাপিনেসটা দেখে তোমার কাছে কেমন মনে হয়েছে সবকিছু দেখে? আসলে আমার আম্মু আসলে এগুলো তেমন একটা বুঝে না, যে পাবলিক ইউনিভার্সিটি বলেন বা পড়ালেখা কোন মানে কেমনে ভালো হয় এগুলো তেমন একটা বুঝতে পারে না। তো যখন সবাই আর কি মানে প্রশংসা করতেছে আশেপাশ থেকে, তখন অনেক খুশি হয়েছে আম্মু। হ্যাঁ, হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড
একটু একটু সংক্ষেপে বলবা? মানে বিশেষ করে হচ্ছে যে আমরা হচ্ছে হ্যাঁ, তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কিরকম ছিল, এই বিষয়টা যেন অন্যরা বুঝতে পারে যে কি পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে উঠে এসে তুমি এই পজিশনে আসতে পেরেছো। যদি শেয়ার করতে চাও এটা হচ্ছে আপ টু ইউ। না অসুবিধা নেই স্যার, শেয়ার করতে পারি। আসলে আমার হ্যাঁ, শিওর। ফ্যামিলিটা মানে একবারে গ্রামের একটা মানে প্রান্তিক পর্যায়ের যে ফ্যামিলি গুলা থাকে ওই রকম আর কি, বুঝছেন তো। আমাদের ছোটবেলা থেকেই মানে অনেক হার্ডশিপের মাঝ দিয়ে যাইতে হয়েছে। তো একটু মানে যখন ক্লাস 6 বা 7 এই টাইমে উঠছি তখন আর কি আম্মু আব্বু সবাই ঢাকা চলে গেছে এই আর্থিক সংকটের জন্য। তো আম্মু গেছে মূলত আমার মানে পড়ালেখা করানোর জন্য। হয়তো বা আম্মু যদি মানে গার্মেন্টসে না যাইতো তাহলে আমার পড়ালেখাটা হইতো না। তো ওই হুম, হুম। এই মানে আচ্ছা, সংক্ষেপে যদি আমি, যারা হচ্ছে আমাদেরকে শুনতে পাচ্ছে তাদের ক্ষেত্রে যদি তাদের সুবিধার্থে ক্লিয়ার করে বিষয়টা বলে দেই। তার আহ আমিরুলের আম্মু একজন টেক্সটাইলের মধ্যে জব করতো। এতে হচ্ছে তোমরা বুঝতে পারছো, আমরা যারা আছে আমাদের হয়তো বাবা মারা বাসায় থাকেন, তারা হচ্ছে টাকা উপার্জন করেন, কি পরিমাণ কষ্ট করে তার মা হচ্ছে তার জন্য, তার পড়াশোনার জন্য বিশেষ করে কি পরিমাণ কষ্ট করেছেন সেটা যারা হচ্ছে এর মধ্যে দিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে শুধু তারাই বুঝতে পারবা। অন্য কারা হচ্ছে, অন্য কেউ এই বিষয়টা বুঝতে পারবা না। তো তার মানে হচ্ছে তার বাবা আব্বু আম্মু হয়তো অত বেশি পড়াশোনার বিষয় বুঝেও না, জাস্ট এটা বুঝে যে সন্তান ভালো কিছু করছে বা সন্তান ভালো কিছু হচ্ছে বা হবে, এই বিষয়টাতে বুঝে, তাই তো? জি স্যার। ইভেন স্যার যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছিল, তো আম্মারে যখন হুম, বলছি হুম। যে আমি 26তম হয়েছি, আসলে আম্মা ভাবছে যে আমার সিরিয়াল মানে আমি তো সবসময় ফার্স্ট বই ছিলাম, তো ভাবছে যে আমার রোল ও পিছায় আচ্ছা, গেছে। আচ্ছা। আসলে উনি বুঝতেই আচ্ছা, পারে আচ্ছা। নাই যে আমার 26তম অনেক ভালো কিছু বা এমন কিছু। আচ্ছা, যে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে 26তম হয়েছে এটা বুঝতে পারেনি। যাক, সেটা আব্বু আম্মুকে খুশি করেছো, এটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, যেহেতু তোমার ছোটকাল থেকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকা সত্ত্বেও তুমি কিভাবে পড়াশোনাটা করছিলা বা কোন কোন সমস্যাগুলো তুমি ফেস করছো এই ক্ষেত্রে? আসলে স্যার পড়ালেখার পেছনে আমার মেইন সমস্যাটা ছিল এই ফিনান্সিয়াল ক্রাইসিস। তো আসলে মানে সবসময় এই ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে ওভারকাম করা মানে করতে হয়েছে। যেমন ধরেন ভালো হুম। কোনো স্কুলে মানে ওইভাবে এডমিট নিতে পারি নাই, তারপরে ভালো কোনো শহরের কলেজে এডমিট নিতে পারি নাই ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য। তো আসলে প্রতি ক্ষেত্রে এই ফিনান্সিয়াল ক্রাইসিসটাই মেইন ছিল। তো আমি আচ্ছা, চেষ্টা করতাম, এখানে আমার যেহেতু স্বপ্ন ছিল আসলে, হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো, বলো। আমার আমার স্বপ্ন ছিল আসলে ডক্টর হওয়া। তো ওইটা তো হলো না। তো আমি আচ্ছা, যখন ইন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালোভাবে জানতে পারি, তো ওই দিন থেকেই টার্গেট ছিল যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো ইনশাল্লাহ একদিন। তো আচ্ছা, এভাবেই আসলে, হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি আরেকটা জিনিস এখানে যুক্ত করতে চাচ্ছি। প্রথমে তোমার একটা কলেজ এবং স্কুলের নামটা জানা উচিত ছিল, যেটা আমরা এখনো জানি, মানে জানি নেই বা শিক্ষার্থীরা এখনো জানতে পারেনি। তুমি একটু তোমার কলেজের নামটা বলো, তুমি কি, এবং হচ্ছে স্কুলের নামটা বলো, তাহলে হচ্ছে অনেকে বুঝবে যে তুমি কোথা থেকে উঠে এসেছো। আমার স্কুলের মানে স্কুলের নাম হচ্ছে বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয়, এটা তারাকান্ত উপজেলায় অবস্থিত। আর মানে কলেজ হচ্ছে সম্মুখগঞ্জ জিকেবি ডিগ্রি কলেজ, এটা ময়মনসিংহ সদরে অবস্থিত, শহরের পাশে। শহরের পাশে, আচ্ছা, 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 বুঝতে পেরেছে। যাক, ভালো, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন তুমি হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে আহ কখন জেনেছো অ্যাডমিশন সম্পর্কে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রয়োজন বা প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এই বিষয়টা কখন শুনেছো? আমি মানে ক্লাস 10-এর আগে এগুলো জানতামই না তেমন ভাবে। যখন মানে তো ভাইয়া একটা ফোন গিফট করছিল, এই রানিং ফোনটা। তো যখন আমি ফেসবুকে মানে হ্যাঁ, ফেসবুক তোমার আইডি ভাইয়া না? খুললাম এবং ফেসবুকে, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়া সেকেন্ড মানে ওনার ফোনটা আমার দিয়ে দিছিল। তো আমি প্রথমেই যে হ্যাঁ, হ্যাঁ। আপনার গ্রুপে অ্যাড হয়েছিলাম, তো ওইখানেই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক অনেকের ড্রিম। তো ওই দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা, এবং ওই দিনই টার্গেট ছিল যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। না, সিরিয়াসলি তুমি যে যেটা বলছো যে প্রথমে আমাদের গ্রুপে দিকে দেখলা যে বিষয় সম্পর্কে, এটা কি সত্যি বলছো নাকি জাস্ট এমনি বলার জন্য স্যার বলছো? মানে আপনি সত্যি, আমি আসলে আপনার গ্রুপ থেকে যে সাহায্য পাইছি এটা আসলে মানে টাকা দিয়ে মেজার করা সম্ভব না। ঠিক আছে আসলে, যাক, মানে আপনার আলহামদুলিল্লাহ, কাছ থেকে আলহামদুলিল্লাহ। গাইডলাইন
আলহামদুলিল্লাহ, হ্যাঁ হয়তো স্যার। অন্য তো অনেকেই এই হচ্ছে, অন্য অনেকের জন্য আমি হয়তো অনেক বেশি ইফেক্টিভ হতে পারিনি, অ্যাটলিস্ট তোমার জন্য কিছুটা হলেও হতে পেরেছে আলহামদুলিল্লাহ। এতে না করে হচ্ছে আমি আমরা যা যেরকম ভাবে প্রত্যেক বছর কাজ করে যাচ্ছি, এতে করে একজন শিক্ষার্থীও যদি উপকার হয়, সেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, অনেক আসলে অনেক বেশি আনন্দের। আচ্ছা, যাই হোক। তো তার মানে হচ্ছে তুমি ইন্টারমিডিয়েটে যখন হচ্ছে মোবাইল হাতে পেলা, দেন তুমি হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে জানতে পেরেছো। আচ্ছা, তো জি স্যার। তখন থেকে কি তুমি অ্যাডমিশনের প্রস্তুতি পড়া শুরু করেছো তখন থেকেই কি? স্যার আমি অ্যাডমিশনের পড়া ইন্টার ফার্স্ট ইয়ার বা মানে ফার্স্ট ইয়ার হাফ ইয়ার পরীক্ষার পর থেকে শুরু করছিলাম। আর আমার ইংরেজি যে মানে পড়াটা, এটা আসলে আমি আরো অনেক আগে থেকেই পড়তাম। কারণ আমি ইংরেজিতে আচ্ছা মানে ক্লাস ফাইভে থাকতে এ মাইনাস পাইছিলাম। তো তখন থেকে আমার জিত ছিল যে আমি আচ্ছা ইংরেজিতে আচ্ছা। ভালো করবো। তো তখন থেকে ভোকাবুলারি বলেন, আবার ওই যে আমরা স্কুলে যে গ্রামার বইগুলো দিত ওইগুলার বেসিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামার গুলো আমি সবগুলো শেষ করে নিতাম। তো আচ্ছা ইংলিশের জন্য আসলে মানে এত বেশি পড়া লাগে নাই, আমি শুধু মানে বাংলা এবং যে অ্যাডভান্স গ্রামার গুলো ছিল ওইগুলা ইন্টার থেকেই পড়ে নিছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো তোমার কি মনে হয় এই এখন যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কি এডমিশনের সময়, অর্থাৎ এসএসসি পরীক্ষার যে 3 মাস বা 4 মাস সময় পাচ্ছি, এই 3-4 মাসেই কি সম্পূর্ণ কভার করা সম্ভব কিনা? স্যার তোমার পার্সোনাল সাধারণ জ্ঞানটা অপিনিয়নটা জানাতে পারো। হ্যাঁ, আমি যদি আমার মতো করে বলি তা সাধারণ জ্ঞানটা আসলে 3 মাসে শেষ সম্ভব, বাংলাটাও সম্ভব। কিন্তু ইংরেজির জন্য ব্যাপক প্র্যাকটিস দরকার, এবং 3 মাসে কোনোভাবে ইংরেজিতে দক্ষতা অর্জন করা সম্ভব না। ঠিক আছে, এটার হুম জন্য হুম পূর্ব হুম। থেকেই ব্যাপক পড়াশোনা করা দরকার, প্র্যাকটিস করা দরকার, বিশেষ করে ইংলিশ রিটেন। আচ্ছা 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 আচ্ছা। তার মানে হচ্ছে অ্যাডমিশনে যারা প্রস্তুতি নেবে তাদের হচ্ছে এখন থেকে কমপক্ষে বেসিক বিষয়গুলো হচ্ছে জানা জরুরি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আহ তুমি তো হচ্ছে কোনো কোচিং করেছো কি? না স্যার, আমি কোনো কোচিং এ অ্যাডমিট হতে পারি নাই। আচ্ছা, তার মানে হচ্ছে তুমি অফলাইন কোনো কোচিং করেনি, এবং অনলাইনে জি জি। কোনো কোচিং সেন্টারে ক্লাস করেছো কি অনলাইনে? না না, অনলাইনে ক্লাস করতে মানে আমি শুধু আপনার পেজের সাথে যুক্ত ছিলাম, তো আপনি যে ফ্রি ক্লাস গুলো নিতেন, ইভেন আমি আপনার এই যে এসএসসি 24 ব্যাচের যে ক্লাস আমি করতাম, মানে এইচএসসি 24-এর জন্য যেগুলো নিতেন ওইগুলোও করতাম। তারপরে আপনার পেজে পরীক্ষা দিতাম, এবং মানে ফেসবুকে যে অনেক পেজ ছিল যেখানে ফ্রিতে পরীক্ষা নিত, এই সবগুলোতে আসলে হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম, যেগুলোতে ফ্রিতে পরীক্ষা নিত। তো আমি আসলে ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনার আচ্ছা, মাধ্যমে বলতে এখানে চাই। আমি একটা জিনিস একটা বলে রাখি। আহ আমিরুলকে হচ্ছে আমাদের আমাদের যে পেইড ব্যাচ ছিল গত বছর, পেইড ব্যাচ ছিল হচ্ছে যেগুলোতে ক্লাস হয়েছে, যেগুলো ক্লাস হয়েছিল সেগুলো হচ্ছে আমাদের টেক্সট বুক কোর্স ছিল, গ্রামার কোর্স ছিল এবং রিটেন কোর্স ছিল, এগুলোতে হচ্ছে আমিরুল ছিল না। এটা আমি একটা দেখো একটা জিনিস, আমিরুল তুমি হয়তো দেখে থাকবা আমাদের সম্পর্কে এখন অনেকেই নেগেটিভ কমেন্ট করে, রাইট? তো জি নেগেটিভ কমেন্ট করে, আমি কিন্তু, ধরো তুমি আমাদের এই ব্যাচ গুলোতে ছিল না, আমি কি একদিনের জন্য তোমাকে বলছিলাম, তোমাকে উপস্থাপন করেছে সে আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী ছিল? না না স্যার, আসলে এটা না কিন্তু আমি বলি নাই, এটা আমি জি বলি নাই। স্যার। আর একটা জিনিস, তুমি হচ্ছে আমাদের মনে হয় শুধু ব্যাচে শেষে আমি তোমাকে অ্যাড করেছিলাম, রাইট? শেষের জি দিকে স্যার, হচ্ছে আমরা আপনার এই স্পেশাল ফাইনাল এক্সাম, রিভিশন ব্যাচে অ্যাড দিছিলেন আমার। এটাতে হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এটা করে হচ্ছে ওইখান থেকে অনেকে ভালো করছে, শুধু তো অনেকে অনেকে ভালো করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি স্যার, তো উনি আমি মানে যে জাস্ট, এক্সাম, হ্যাঁ ওইনি যে এক্সাম গুলো ছিল স্যার, এগুলো অনেক এফেক্টিভ ছিল, আমি সবগুলো এক্সামই দিয়েছিলাম। আচ্ছা এখান দিয়ে তুমি এই যে তুমি যে আমাদের শুধু এক্সাম বেঁচে ছিল, এতে করে জাস্ট আমি শুধু এটাই বলেছি যে অনলাইনে যে এক্সাম বেঁচে ছিল আমি ছিল। তো আমাদের আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যে রেগুলার যে প্রাইভেট ব্যাচ ছিল প্রথম থেকে অ্যাডমিশনে, সেখানে তুমি ছিলে না, এটা আমরা আগে থেকেই বলতাম। কিন্তু অনেকেই তারপরেও, আমি এক পর্যন্ত তুমি হয়তো জেনে থাকবা যে আমি 2020 সাল থেকে কাজ করি অনলাইনে, এখন পর্যন্ত একদিনের জন্য একটা স্টুডেন্টকে, যে আমাদের টাকা দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী, ওদেরকে ছাড়া আর কাউকে বলি না যে আমাদের প্রাইভেট বেসির স্টুডেন্ট, অথবা আমি হয়তো কাউকে হচ্ছে ডিসকাউন্ট দিই অথবা যে কোনো ইয়াতে ফ্রিতে ভর্তি করেছি, ওদেরকে ছাড়া আর কাউকে বলি না যে আমাদের প্রাইভেট বেসির স্টুডেন্ট। যে বই পড়েছে জাস্ট এটাই বলতাম যে বই পড়তো আর কি। তারপরে হচ্ছে অনেক নেগেটিভিটি, অনেক কথাবার্তা দেখি, আমি শুনতে পাই। এতে করে হয়তো আসলে অনেকেই বুঝে না অনেকে। যাই হোক, সেটা তোমার এইসব থেকে এই ক্ষেত্রে তোমার মন্তব্য কি, কিছু বলো তো দেখি, আসলে তোমার থেকে যখন কিছু মানে শুনতে চাই। ফেসবুকে আসলে আপনার সবগুলো পোস্টই তো দেখা হয়, কমেন্ট গুলো পড়লে আসলে অনেক খারাপ লাগে।
ঠিক আছে, আমি তো আপনার পেইড বেসের কোনো স্টুডেন্ট না, তারপরেও খারাপ লাগে কারণ আপনি যে সার্ভিসটা দেন ফ্রিতে, এটাই আসলে অনেক। এই যে আমাদের মতো যারা প্রান্তিক পর্যায় থেকে উঠে আসে, শুধুমাত্র আপনার হুম। পেজটা ফলো করলেই অনেক ইনফরমেশন পাওয়া যায়। ইভেন আমি তো এখনো ভার্সিটি সম্পর্কে যত ইনফরমেশন আছে সব আপনার গ্রুপ থেকেই নিচ্ছি। তো এই হিসাবেও একটা স্টুডেন্টের আপনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত বলে আমি মনে করি। আর যারা এরকমটা করে যাই হোক। বা বাজে মন্তব্য করে, আসলে এটা উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, যাই হোক, সেটা উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা আমরা না জানি। সেটা ওদের ওদের যেহেতু ফেসবুকে কমেন্ট করতেই পারবে, করুক। আমি এতে করে হচ্ছে তেমন কিছু মনে করি না। যখন আবার একটা জিনিস ইয়া করি, যখন হচ্ছে শিক্ষার্থীদেরকে গালি দেওয়া হয়, দেন সেই ক্ষেত্রে হয়তো আমি নেগেটিভিটি একটু ছড়াই, মানে ইয়াগুলো নেগেটিভ কমেন্ট গুলো ডিলিট করে দেই। আচ্ছা, যাই হোক। তো ওভারঅল এখন শুধু আমরা স্পেসিফিক ভাবে কিছু বিষয়ের প্রতি যাই, যে তোমরা ধরো তুমি বাংলার প্রস্তুতি, ইংরেজির প্রস্তুতি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি, এগুলো তুমি যেহেতু বাসায় বসে বসে নিয়েছো, তো এগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে পড়ছো? এবং যেহেতু এবং আমাদের এখানকার মতো অনেক কিন্তু জুনিয়র, তোমার জুনিয়র যারা রয়েছে, বিশেষ করে হচ্ছে 24 এবং 25 বছর শিক্ষার্থী, তারা অলরেডি জয়েন করেছে। তো তারা শুনতেছে বা শুনছে। তো তাদের ক্ষেত্রে যারা হচ্ছে বাসায় বসেই প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য এটা ইফেক্টিভ হবে। যে বাংলার প্রস্তুতিটা তুমি কিভাবে নিয়েছো, স্পেসিফিক কোনো বইয়ের কথা বলতে হবে না, আমাদের বইয়ের কথা বলতে হবে না। তুমি নিজে যে কোনো বই থেকে যেই ভাবেই পড়েছো সেটা জাস্ট সেইভাবেই বলো। আসলে স্যার যেহেতু কোচিং করি না, তো আমি আসলে একাধিক বই পড়ছি। অনেক মানে অনেকগুলা বই হ্যাঁ, রিসার্চ হ্যাঁ। করছি, রেগুলারই আপনার অনেকক্ষণ পড়তাম। দেখা গেছে যে হুম, হুম। আপনার এভারেজে 10+, 15+ আওয়ার এরকম ভাবে পড়া হয়েছে রেগুলার। তো আসলে আমি মানে মিথ্যা বলবো না, একটা বিষয়ের জন্য অনেকগুলো বই পড়ছি। যেরকম বাংলার জন্য দুই আচ্ছা, তিনটা আচ্ছা। বই পড়ছি, ঠিক আছে, জিকের হ্যাঁ, জন্য এটা দুই তিনটা পড়াটাই বই স্বাভাবিক, পড়ছি। এটা পড়াটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। তো ওইগুলো আসলে হ্যাঁ। আমি বাসাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম, ঠিক আছে, প্রতিদিন পড়তাম এবং প্রতিদিন এমসিকিউ সলভ করতাম। আচ্ছা। আর মানে প্রত্যেকটা টপিক যখন তুমি পড়তা, পড়ার সাথে সাথে এমসিকিউ সলভ করতা। এমসিকিউ সলভ করার সময় যখন দেখা যেত যে আমি এই কোশ্চেনটা পারি না, সেই ক্ষেত্রে তুমি কি করতা? আবার গিয়ে সেই কনসেপ্টটা দেখতা কিনা? জি জি, আমি আবার রিপিট করতাম, কোনো কিছু না বুঝলে সাথে সাথে হ্যাঁ, আবার রিপিট করে এক্স্যাক্টলি। নিতাম। এক্স্যাক্টলি, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা মনে হয় আমি আমার অনেক লাইভের মধ্যে এবং অনেক পোস্টের মধ্যে এটাই বলি, যারা বাসা থেকে প্রিপারেশন নিতে চাও, তারা একটা জিনিস করতে হবে, দুটা জিনিস মাস্ট। এক নাম্বার, পড়ার টেবিলে পড়ার সময় দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই বলো, যারাই কিন্তু টপ করে, কেউই কিন্তু, একটা ছেলেও নাই একটা মেয়েও নাই 10 থেকে 10 ঘন্টার কম কেউ পড়ে না। যারাই টপ করে, 100% নিশ্চিত হয়ে রাখো যে তারা কমপক্ষে 10 ঘন্টা পড়াশোনা করে, সর্বনিম্ন 10 ঘন্টা। তো তোমার প্রায় 10 থেকে 15 ঘন্টা হয়ে যেত। আচ্ছা। তো ইংলিশের ক্ষেত্রে, যেহেতু ইংলিশের লিখিত অংশ ছিল, এই লিখিত অংশটার জন্য রিটেনটাকে, যেহেতু অনেকেই এটা ভয়ের চোখে দেখে, এবং বাংলারও রিটেন বিষয়টা আছে, তো এগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে কোন ভাবে বা কিভাবে বেশি ফোকাস করতে তোমরা? স্যার আসলে রিটেনটা এইচএসসি রিলেটেড, মানে এইচএসসি তে রিটেন গুলো আছে, তো সব ঢাকা হ্যাঁ, হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম রিটেন এইচএসসি রিলেটেড। তো একজন স্টুডেন্ট যদি টেক্সট বুক ভালো করে পড়ে, তো এই তার রিটেনটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। তো আমি আসলে যখন এই আপনার এইচএসসি থাকতে আপনার এইচএসসি টেক্সট হ্যাক বইটা ছিল, ওইটা নিয়েছিলাম। মানে সবগুলা পেজেস ভালোভাবে পড়ছিলাম ওয়ার্ড মিনিং সহকারে। এবং আমি রেগুলার ট্রান্সলেশন পড়তাম এবং সেন্টেন্স মেকিং করতাম। নতুন নতুন ওয়ার্ড দিয়ে নিউ নিউ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতাম। তো এইভাবেই আসলে হুম, হুম। রিটেনটা ডেভেলপ করা। এবং যখন এডমিশন সময় আসে, তখন আপনার এই যে টেক্সট থাকবে বইয়ের পিছনে যতগুলা রিটেন পার্ট ছিল সবগুলাই মানে মোটামুটি প্র্যাকটিস করা হয়েছে রেগুলার। আর এইচএসসি তে আচ্ছা, আচ্ছা, থাকতে আচ্ছা। আপনার এইচএসসি প্যারাগ্রাফ, লেটার, ঠিক আছে, এইগুলা যখন লিখতাম নিজের মতো করে বানিয়ে লেখার চেষ্টা করতাম, ইম্প্রোভাইজ করে লেখার চেষ্টা করতাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটা জিনিস অন্যরা যারা তোমরা শুনছো, তোমরা বুঝতে পারছো, তার হচ্ছে এই যে কোনো বই থেকে, আমাদের বইয়ের কথা যদিও বলছে, আমি বলবো যে যে কোনো বই থেকে, আমাদের বই হতে পারে অথবা অন্য যে কোনো বই, সেই বই থেকে হচ্ছে রিটার্নটা ধারণা নিয়ে দেন হচ্ছে নিজের মতো করে লেখা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে হ্যাঁ। আর ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করা রেগুলার, মনে করেন যে 100 বা 50টা ওয়ার্ড মিনিং শেখা। তো আমি আসলে এই ইন্টার থেকেই রেগুলার বা 100টা বা 50টা ওয়ার্ড শেখার চেষ্টা করতাম। তার মানে তুমি পড়াশোনায় অনেক বেশি ডেডিকেটেড ছিলাম পড়াশোনার প্রতি। হ্যাঁ আসলে
মানে এটার কারণ হচ্ছে যখন মানে আমাকে বা ভাইকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের অ্যাসেট কি বা সম্পদ কি, তো আম্মু বলে যে আমার সম্পদ হচ্ছে মানে এই ছেলে, বা আমার কথা বলে। তো এটা আসলে যাক, অন্য অনেক প্রেরণা দেয় আর ও- কি। অন্য ধরনের আম- একটা অনুভূতি তোমার মধ্যে কাজ করে এবং একটা অনুপ্রেরণার মতো কাজ করে, তাই তো? জি জি। যাক, আলহামদুলিল্লাহ। তো এই জন্য তোমার আসলে আব্বু আম্মুকে পড়ালেখায় বেশি তেমন খুশি একটা করতে পেরেছো ফাঁকি তুমি। দিতে। হ্যাঁ, পড়াশোনা হ্যাঁ ফাঁকি বলো। হ্যাঁ, এই জন্য আর কি পড়াশোনায় তেমন ফাঁকি দিতে পারি নাই, মানে রেগুলার স্টাডি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আহ মোটামুটি তো আলহামদুলিল্লাহ সফলতার মানদণ্ডে এখন পর্যন্ত আমরা সফলতার মানদণ্ড আলাদা আলাদা করব। এসএসসি পরবর্তীতে অ্যাডমিশনের মানদণ্ডে তুমি সেই দিক থেকে কিছুটা হলে সফল। তো জি স্যার। ফিউচারে যেহেতু তুমি ল নিয়ে ভর্তি ভর্তি হয়েছো বা ভর্তি হবে, তোমাদের যেহেতু সাবজেক্ট দিয়ে দিয়েছে, কিছুদিন পরে হচ্ছে দেন হচ্ছে ভর্তি। তো ফিউচারে ল নিয়ে তোমার কি করার ইচ্ছা আছে বা কি হওয়ার ইচ্ছা আছে? স্যার ল নিয়ে বা আসলে এই সম্পর্কে মোটিভটা হচ্ছে ভালো আইডিয়া মানে আছে কিনা? মানবাধিকার বা, হ্যাঁ, হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার, কাইন্ডলি একটু রিপিট করবেন, আসতেছে না। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আহ ল নেওয়ার ইচ্ছা হচ্ছে যে মানবাধিকার বা হিউম্যান রাইটস নিয়ে কাজ করা। আর এমনিতে মানে প্রফেশনাল প্রফেশনাল দিকটা দেখলে আসলে বিজেএস মেইন টার্গেট। বিজিএস টা মেন টার্গেট। যাক, ইনশাআল্লাহ বিজিএস এ হচ্ছে আমার বন্ধুদের মধ্যে অনেকে দেখলাম যে হচ্ছে অলরেডি বিজিএস এ জয়েন করে ফেলেছে, বুঝছো। আমাদের ব্যাচের, অর্থাৎ আমরা তো 17টা সেশন, তো আমাদের তো মাস্টার শেষ হয়ে গেছে। আর ল ডিপার্টমেন্টের একটা সুবিধা হচ্ছে আমরা যারা হচ্ছে কলা কিংবা হচ্ছে সামাজিক বিজ্ঞান আর সাবজেক্ট গুলোতে পড়ি, কলা কিংবা সামাজিক বিজ্ঞান, এগুলোর তো হচ্ছে ইয়াতে 8টা সেমিস্টার হবার কারণে সেমিস্টারটা শেষ হতে হতে হয় হচ্ছে নভেম্বর ডিসেম্বর চলে যায়, বুঝছো। অন্যদিকে ল এর ক্ষেত্রে হচ্ছে 8-9 মাসে ইয়ার সিস্টেমে পরীক্ষা শেষ হয়ে যায়। তো এতে করে হচ্ছে ওরা কয়েক মাস আগে হচ্ছে অনার্স শেষ করে ফেলে এবং ইভেন মাস্টার্সও শেষ করে ফেলে। আমার এখনো মনে আছে আমাদের আমাদের মাস্টার শেষ হবার কমপক্ষে 6 মাস আগে ওদের মাস্টার শেষ। তার মানে তোমরা এই দিক থেকেও ইউনিভার্সিটিতে গিয়ে এসে লম্বা একটা সময় পাবা। তবে একটা জিনিস এটা তো হয়তো জানো যে ল ডিপার্টমেন্টে কিন্তু তুমি গিয়েছো, তোমরা হচ্ছে অধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। এখন এখানকার মধ্যে তোমার যে জি স্যার। কম্পিটিশনটা হবে সেটাও সেম ভাবে মেধাবী শিক্ষার্থীদের সাথে, তাই না? তো এখানকার মধ্যে জি একটা স্যার। জিনিস মাথায় রাখতে হবে যে আগামী 4-5 বছর তুমি এখন আগের মতো করে পড়লে হবে না, এখানকার মতো সেম আগের মতো ভালো মতো এখন তোমাকে পড়তে হবে। কনসেপ্ট গুলো যেহেতু সবটুকুন ভাবে হচ্ছে ইংরেজির কনসেপ্ট গুলো থাকবে এবং হচ্ছে বাহিরের বইগুলো থাকবে। তো এই জন্য হচ্ছে পড়াশোনা কিন্তু এখন বাদ দিলে হবে না, পড়াশোনাটি ভালোভাবে করতে হবে। আচ্ছা, জি স্যার, যাক, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ তোমার সাথে আর কথা বলে খুবই ভালো লেগেছে। তো সর্বশেষ আমরা বিষয় দিকে চলে আসছি যে তুমি হচ্ছে তোমার জুনিয়রদের প্রতি এখন, যেহেতু তাদের এসএসসি পরীক্ষা আর 1 মাস সময় রয়েছে, আজকে হচ্ছে 24 তারিখ, 30শে জুন থেকে তাদের পরীক্ষা, তাদের এখন কিভাবে পড়াশোনা করা উচিত বলে তোমার মনে হয়? এখন কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা বেশি প্রয়োজন? আচ্ছা, যারা আসলে এইচএসসি চলছে, তো ওদের এখন মেইন টার্গেট হচ্ছে এইচএসসি রেজাল্ট ভালো করা। কারণ প্রায় সবগুলা বিশ্ববিদ্যালয়ে এইচএসসি রেজাল্টের উপর মার্ক থাকে। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ। সবাই চেষ্টা করবেন এইচএসসি রেজাল্টটা যেন ভালো হয়, তাহলে আসলে অনেকটা মার্ক সিকিউর হয়ে যায়। তারপরে আচ্ছা এইচএসসি। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, এখানে অ্যাডমিশনের বিষয়ে যাওয়ার আগে একটা জিনিস আমি একটু তোমার সাথে অ্যাড করি। যেহেতু এসএসসি পরীক্ষার অনেক কিছুই কিন্তু অ্যাডমিশনের অনেক কিছুই কিন্তু এসএসসি বইগুলো থেকে আসে, বিশেষ করে যেমন হ্যাঁ বাংলার স্যার। ব্যাক বাংলা গ্রামার বলো বা কিংবা টেক্সট বুক বলো, এই টেক্সট বুকের বিষয়গুলো কিন্তু তোমাদের হয়তো এই বছর প্রশ্ন কম আসছে, এবং রিটেনটা কিন্তু আমার টেক্সট বুক থেকে আসছে কয়েক মার্কস বা 10 মার্কসের মতো, 5 মার্কস মেবি আসছে এবার, না? আচ্ছা, তো জি এখন থেকে তুমি হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছে বা নেক্সট অ্যাডমিশন টেস্ট দিবে, তারা যদি তাদের টেক্সট বুকের কনসেপ্ট গুলো, ধরো তারা লাল সালু করবে, অ্যাডমিশন টাইমেও সেম ভাবে লাল সালু করতে হবে, রাইট? জি স্যার। যারা আসলে তাহলে এখন এইচএসসি তে মানে গদ্য পদ্য এবং উপন্যাস নাটক এগুলো ভালো করে শেষ করে, তাদের এডমিশনে তেমন একটা অসুবিধা হয় না, এগুলো তেমন একটা পড়া লাগে না এবং এগুলোর পিছনে তেমন সময় ব্যয় করা লাগে না। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ স্যার বলেন। সেম ভাবে তোমার কি মনে হয় ইংলিশের ক্ষেত্রে ইংলিশ টেক্সট বুকের যে প্যাসেজ গুলো
যেহেতু 35টা ওদের মনে হয় প্যাসেজ আছে, এই 35টা প্যাসেজের মধ্যে তো সবগুলো এখন এইচএসসি পরীক্ষার জন্য পড়বে না। অ্যাডমিশন টেস্ট এসএসসির জন্য ধরা হয় হয়তো তারা 15-16টা পড়বে। এই 15টা-16টার মধ্যে হচ্ছে তাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, যে এখান থেকে হচ্ছে এমসিকিউ আকারে প্রশ্ন হয় 10টা। এগুলো যদি হচ্ছে এই এমসিকিউর জন্য ওয়ার্ড মিনিং গুলো যদি এখনই পড়ে ফেলে, তাহলে কি তারা কি এগিয়ে থাকবে কিনা? স্যার অনেক এগিয়ে থাকবে, কারণ এডমিশন টাইমে দেখা যাচ্ছে যে টেক্সট বুক ভিত্তিক যে ওয়ার্ড মিনিং, স্পেলিং, ঠিক আছে, এই গ্রামাটিক্যাল আইটেম হ্যাঁ, গুলো হ্যাঁ। আসলে টেক্সট বুক ঠিক করাই হয়। এই জন্য যারা টেক্সট বুক ভালো করে পড়বে এখন থেকে তারাই অনেক এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি। তো এই জন্য হচ্ছে তোমরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছ বা শুনছো, তোমাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন, কিংবা আমিরুলের বলো, কিংবা টপার যারা আসবে, সবারই একটা সাজেশন হচ্ছে তোমার টেক্সট বুকটা তুমি ভালো মতো শেষ করে রাখো। অর্থাৎ তুমি এখন শুধু কোনো মডেল টেস্ট, শুধু মডেল টেস্ট দেখে 1-2টা প্রশ্নের অ্যান্সার বা না দেখে তুমি হচ্ছে মেইন কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করো। এতে করে তোমার এসএসসি পরীক্ষা ভালো হবে এবং অ্যাডমিশন টেস্টও ভালো হবে। আচ্ছা, কোচিং কি তোমার কাছে মনে হয় বাধ্যতামূলক টপ করার জন্য? স্যার একটু রিপিট করবে, বুঝতে পারি। আচ্ছা, কোচিং করা কি অ্যাডমিশনের জন্য, কি কোচিং করা কি বাধ্যতামূলক কিনা এটা আসলে মানে মানবিকের এক জন্য একজনের কোচিং উপর করা? ডিপেন্ড করে। আমি মনে করি যারা হ্যাঁ, হ্যাঁ। ইংলিশে একটু ভালো আছে তাদের কোচিং না করলেও চলে, আর যারা ইংলিশে দুর্বল আছে তাদের আসলে কোচিং করলেও লাভ হবে না। মানে ইংলিশের জন্য পার্সোনাল কোনো টিচারের দরকার। আর এক্স্যাক্টলি, এক্সামের এক্স্যাক্টলি। জন্য হয়তো বা কোচিং এ ভর্তি হওয়া যাইতে পারে। হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে আমাদের জন্য যারা শুনছো তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা ভালো মতো মাথায় রেখে গেঁথে রাখো, যে যাদের বেসিক সমস্যাগুলো রয়েছে তাদের জন্য কোচিং। আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, তুমি দেখছিলে কিনা? জি যে স্যার, আমি পোস্টটা কোচিং নিয়ে পড়ছিলাম। যারা হচ্ছে, কোচিং নিয়ে তুমি মনে হয় একটা কমেন্ট করছিলাম, আমি দেখেছিলাম আমাদের টেক্সট জি পেজে একটা কমেন্ট করছিলাম, দেখেছিলাম। আচ্ছা, যাই হোক। তো আমি সেখানকার মধ্যে এই কথাটাই বারবার উল্লেখ করেছি, যাদের বেসিক বিষয়গুলোর সমস্যা রয়েছে, যারা এখন ঠিক মতো নাউনটাকে আইডেন্টিফাই করতে পারে না, যারা এখনো হচ্ছে ভার্বটাকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না, তারা কোচিং এ গেলে, কোচিং এ 10-12টা কিংবা 15টা ক্লাস করে তুমি হচ্ছে কোচিং এ ইংলিশে দক্ষ হতে পারবা না। তুমি সর্বোচ্চ গেলে প্রশ্ন হার্ড করলে তুমি পাশও করবা না, 5 পাবা না। আর একটু যদি জি স্যার। সহজ করে হয়তো 5, 6, 6, 7 পেতে পারে সর্বোচ্চ গেলে। তো এজন্য তোমাদের বেসিকটা যাদের ভালো আছে তাদের জন্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোচিং করলে তোমার জন্য এটা ইফেক্টিভ হবে। অন্যদিকে তোমরা যারা হচ্ছে বেসিক সমস্যা রয়েছে, তাদের 12-13টা ক্লাস করে তোমাদের জন্য ওই পরিমাণে ইফেক্টিভ হবে না কোচিং করাটা, সেটা বুঝতে পারছো? আচ্ছা। আহ তোমার তো কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, ঘাম ঘেমে গেছে অনেক বেশি। না স্যার, এদিকে আচ্ছা, আসলে অনেক। আমরা আজকে অনেক বেশি গরম, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এখানে শেষ করে দেব, বেশি কথা বলবো না। সর্বশেষ একটা প্রশ্ন করেই শেষ করছি। সেটা হচ্ছে, আমাদের ক্ষেত্রে তোমার মূল্যায়নটা কি, অথবা আমাদের টেক্সট, আমরা যে বইগুলো, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের কোন কোন বইটা তুমি দেখছিলা এবং পড়ছিলা? জাস্ট টেক্সট আপনার হ্যাক্স দেখবে টেক্সট নাকি হ্যাক পড়া অন্যগুলো হয়েছে, দেখছিলা? টেক্সট হ্যাক পড়া হয়েছে, তারপরে আপনি আমাকে এই ভোকাবুলারি হ্যাক্স গিফট করছেন, ওইটাও আসলে মাশাআল্লাহ অনেক ওইটা সুন্দর গিফট বই। করেছি তোমাকে আমি? জি স্যার। আর আপনার এন্ডেভার যে লাস্টের যে মডেল টেস্ট বইটা ছিল এন্ডেভার, ওইটাও আসলে অনেক ভালো এবং ওইটা আসলে অনেক ইফেক্টিভ ছিল। যদি আমি এটা কিনতে পারি নাই, তবে আমার দুইটা ফ্রেন্ড আপনার যে মডেল হ্যাঁ, টেস্ট হ্যাঁ। গুলো ছিল ওইগুলো আমার পিক আকারে দিছিল, আমি ওইখান থেকে ও প্র্যাকটিস করছি। আচ্ছা, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ, তোমার জন্য আমরা কিছুটা হলে ইফেক্টিভ হতে পেরেছি, তোমাদের জন্য। তো আমাদের জন্য দোয়া করবা। আচ্ছা, শেষ যেটা বিস্তারিত বলা হয়নি সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের বইয়ের ক্ষেত্রে তোমার মূল্যায়নটা জেনে নেই। এবং আসলে আমাদের কি কি কোন কোন বিষয়টা চেঞ্জ করলে মনে হয় যে ভাই আপনারা এইভাবে কাজ করলে একটু ভালো হয়, যেটা তোমার প্রেক্ষাপট তোমার কাছে মনে হয়েছে? আসলে আপনাদের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে যে আপনারা মানে অতিরিক্ত এই যে অ্যাডভার্টাইজমেন্ট করেন না, ঠিক আছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। এবং বিশেষ করে আপনি অনেক আন্তরিক, এই জিনিসটা সবচেয়ে বেস্ট। আমি আপনার সাথে অনেকবার কন্ট্যাক্ট করছি মেসেঞ্জারে, তো আপনি আসলে আন্তরিক, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ইভেন আর আপনার যে ক্লাসগুলা বা এই আপনার যে ক্লাস বা কোর্স গুলো আছে বা পরীক্ষার মানগুলো আসলে অনেক ভালো। যে আপনার যে ফ্রি মডেল টেস্ট গুলো দিছিলাম ওই পরীক্ষার মানগুলো আসলে অনেক ভালো ছিল এবং এইগুলো আমার অনেক অনেক হেল্প করছে। ঠিক আছে, আপনার ফ্রি মডেল টেস্ট হুম, গুলো হুম। অনেক হেল্প করছে ওই
আমি তো কোনো পরীক্ষায় মানে কোনো কোচিং এ পরীক্ষা দেই না, নিজের যে হ্যাঁ হ্যাঁ প্রিপারেশন এটা যাচাই করতে পারি না। তো আপনি যখন হ্যাঁ প্রি হ্যাঁ। মডেল টেস্ট গুলো নিতেন মানে পুরা মানে অনেকেই পরীক্ষা দিত, তো আসলে ওইটাই আমার টার্গেট ছিল, মানে প্রত্যেকটা পরীক্ষা আসলে আমি সিরিয়াসলি দিতাম। তো ওই পরীক্ষাগুলো হুম হুম আসলেই হুম অনেক হুম। হেল্পফুল ছিল। আচ্ছা, শেষ দিকে যখন হচ্ছে আমরা একটা স্পেশাল দাবি স্পেশাল মডেল টেস্ট করছিলাম, সেখানে তোমাকে আমি যে যুক্ত করছিলাম, সেটা হচ্ছে তোমার জি জন্য জি। শেষ মুহূর্তে কেমন ইফেক্টিভ ছিল? সেখানকার মধ্যে আমরা রিটেন এবং এমসিকিউ দুইটার পরীক্ষা নিয়েছিলাম। আসলে মানে এই কেমন হেল্পফুল হয়েছিল এটা তো আসলে পরিমাপ করা সম্ভব না, কিন্তু মানে আমি সবগুলো আচ্ছা পরীক্ষায় আচ্ছা। দিছিলাম, মানে বুঝতে পারেন আগে যে পরীক্ষাগুলো ছিল আপনারা নিয়েছিলেন, আমাদের তো আমি প্রায় ওইগুলো। কত, আমরা প্রায় 60-70টার মতো মেবি ওই সময়, অল্প কয়েকদিনের মধ্যে, এক মাসের মধ্যে 60-70টা পরীক্ষা নিয়েছিলাম, তাই না? জি স্যার, আমি যখন গিয়েছিলাম অলরেডি মনে হয় যে 50টার মতো পরীক্ষা হয়ে গেছিল, তো আমি ওই ও আগের গুলো আচ্ছা। রিপিট, তো আসলে অনেক। ওগুলো রিপিট করছিলে তুমি? জি জি, প্রত্যেকটা পরীক্ষায় প্র্যাকটিস করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তোমার সাথে আলোচনা করে খুব ভালো লাগলো, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবা। আচ্ছা, এই বছর জাস্ট আমি একটু অ্যাড করছি, এই বছর হচ্ছে আমাদের যে টেক্সট ট্যাক্স বইটা আমরা করছি, কাজের হচ্ছে মডিফিকেশন চলতেছে, এর মধ্যে হচ্ছে আমিরুল আমাদেরকে কিছুটা হেল্প করেছে। ইনশাআল্লাহ ও হচ্ছে আরো কিছুটা হলেও কাজ করবে, তার তার মেধা এবং হচ্ছে তার অভিজ্ঞতার আলোকে, যেটা হচ্ছে তোমাদের জন্য যেন আরো একটু বেশি ইফেক্টিভ হয়, সেই জন্য হচ্ছে আমরা একসাথে কাজ করব। আর আমিরুলের সাথে হচ্ছে ইনশাল্লাহ আমরা থাকবো যে কোনো সময়। আমিরুল, তোমাকে নক দিলে যে কোনো সময় ইনশাল্লাহ পাবা। আমার জন্য দোয়া করবো, তুমিও ভালো থেকো। তোমার আব্বু আম্মুকে জি এবং স্যার। তোমার ভাইয়াকে, বিশেষ করে তোমার আব্বুকে আমার সালাম দিবা। আসসালামু আচ্ছা আলাইকুম। স্যার, স্যার ফাইনালি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আসলে এই লাইভ দেখে বা এইভাবে বলতেছি না, আপনি অনেক হেল্প করছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে।